দর্শক সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছে আমি নুহাত সাওম। এনটিভির নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। লালমাটিয়ার ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে 10 জন শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী কনফ্লুয়েন্স। প্রদর্শনীতে শিল্পীদের ওয়াটার কালার ও মিশ্র মাধ্যমে আঁকা 57টি চিত্রকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে 15 জুন পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছে এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 8:20 থাকছে গোলাম মুক্তাদিরের পরিচালনায় ধারাবাহিক নাটক কাজিনস। দুশ্চিন্তা হয় ছেলেটার জন্য। কবির, হ্যাঁ, কবির। আচ্ছা, তুই কি এটা দুষ্টামি করে বললি নাকি খুব সিরিয়াসলি বললি কথাটা? তুমি যেভাবে নিতে চাও। সিরিয়াস মনে করলে সিরিয়াস, দুষ্টুমি মনে করলে দুষ্টুমি। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান মিউজিক নাইট। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক এস.কে. সাগর শান। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। খুব ভালো লাগছে আজকে আপনার সাথে তো গল্প হবে, পাশাপাশি আমরা একটু গানও শুনবো, একটা দুটো গান হয়তো শুনবার চেষ্টা করব। গানের মানুষ সাধারণত গান নিয়েই ব্যস্ততা থাকে। এই সময়টা আপনার বেশ ব্যস্ত সময় যাচ্ছে। কিছু মুভিতে কাজ করা হলো, সঙ্গীত পরিচালনার কাজ করলেন, নিজে গান গাইলেন, সবকিছু মিলে কেমন যাচ্ছে সময়টা? এবার ঈদে অনেকগুলো কাজ করেছি। আমার এফ এ সুমনের 2টা গান, তারপর কাজী শুভ ভাই, তারপর মাহাতিম সাকিবের। আচ্ছা, অনেকগুলো কাজ করেছি এবার ঈদে। তো আশা করি সবগুলো গানই অনেক ভালো লাগবে দর্শকের। আচ্ছা, সেগুলো কি রিলিজ হয়ে গেছে নাকি হবে? রিলিজ অলরেডি 2টা হয়ে গেছে এফ এ সুমনের, আর বাকিগুলো কাজ চলছে। এই যে বিভিন্ন সঙ্গীত শিল্পীর সাথে কাজ করা, তো বিভিন্ন রকমের অভিজ্ঞতা হয় নিঃসন্দেহে, এবং এক একজনের আসলে গায়কির কথা চিন্তা করেই কিন্তু সেই ভাবনাটা মাথায় রেখেই কিন্তু কাজ করা হয়। কার সাথে আসলে কাজের অভিজ্ঞতা কেমন বা কিভাবে কাজ করেন, তাদের সাথে কেমিস্ট্রির ব্যাপারটা কিভাবে ঘটে একটু শুনি। এটা আসলে প্রত্যেকটা সিঙ্গারের এক এক রকমের টেস্ট থাকে। যখন আমরা একটা গান টিউন করা হয়, আমি তো টিউনও করি গানের, তো যখন গানে টিউন করি তখন কোন সিঙ্গার গাবে এটাকে আমি মাথায় নিয়ে টিউন করতে হয়। আচ্ছা, হ্যাঁ, তারপরে বিভিন্ন সিঙ্গারের সাথে যখন রেকর্ডিংয়ে কাজ করি, রেকর্ডিং করি, তখন মানে এক একজনের এক এক রকম টেস্ট থাকে। তো ওদের সাথে আসলে মানিয়ে মানে অনেক টাফ হয়ে যায় আসলে। নিজের চাওয়া এবং তাদের চাওয়া, হ্যাঁ, 2টা চাওয়া এক হয়ে তারপরে কাজ করতে হয়। কি ধরনের মিউজিক করতে আপনার ভালো লাগে, বা কি ধরনের, আপনি যেহেতু টিউনের কথা বলছিলেন, কি ধরনের সুর করতে আপনার ভালো আমার লাগে? আসলে মানে ব্যান্ডের গান বেশি পছন্দ, কারণ ছোট থেকেই ব্যান্ডের গানের দুর্বলতা। আইয়ুব বাচ্চু স্যারের অনেক ফ্যান আমি। তো আর আধুনিক গান, ইন্ডিয়ান প্রচুর গান শোনা, প্লাস ওদের গান শুনে শুনেই মানে হয়েছে, ইন্সপিরেশনটা কাজ করছে। আচ্ছা, খালি এখন অন্যান্য শিল্পীদের জন্যই কাজ করা হচ্ছে, সেই জায়গা থেকে কি নিজের যে গান গাওয়া, নিজের গানগুলো রিলিজ করা, সেই জায়গাটা কমে গেছে কিনা খানিকটা? এটা তো আসলে অনেক বড় ধরনের চ্যালেঞ্জিং আসলে, কারণ মানে সবার গান মানে সুর করতে গিয়ে মানে নিজের জন্য একটু কষ্ট হয়। কারণ নিজের একটা নির্দিষ্ট একটা আছে, একটা কমফোর্ট জোন আছে আপনার নিজের, কমফোর্ট তাই জোন না? আছে। তো এই জোনের থেকে বাইরে করা মানে অনেক টাফ হয়ে যায়। তারপর কিছু করার নেই আসলে, কারণ লেখাপড়া করছি জব করার জন্য,
হ্যাঁ হ্যাঁ, কিন্তু আসলে ভাগ্য নিয়ে আসছে মিউজিকে, এটাই প্রফেশন মিউজিক। ভালো লাগা বা ভালোবাসার হ্যাঁ। জায়গাটা নিশ্চয়ই সঙ্গীতকে ঘিরে, জি। সেজন্যই আজকে এই অঙ্গনে এটা পথ আসলে চলা। মিউজিকটা আসলে মানে রক্তের সাথে মিশে গেছে। হুম অনেকবার এখন সেটা ছাড়া ট্রাই, অন্য কোনো কিছু ভাবা যায় না। কোনোদিন ভাবিনি আসলে। ফ্যামিলি থেকে কি বলে আপনার? ফ্যামিলি থেকে আসলে প্রথম দিকে খুব মানে কি বললাম প্যারা দিত আর কি, যে হ্যাঁ। মিউজিক করার দরকার নেই, এর কোনো ভবিষ্যৎ নাই। হ্যাঁ হ্যাঁ কিন্তু আসলে বললাম না যে রক্তে মিশে গেছে, কিছু করার নেই। হ্যাঁ। তো ফ্যামিলিকে বোঝাতে এখন- কিভাবে সক্ষম হলেন তখন? এখন ফ্যামিলি বোর হয়ে গেছে, মানে বলতে আর বলতে এখন এখন আর বলে না কিছু, বলছে তোমার যা ইচ্ছে তুমি তাই করো, মানে এরকম অবস্থায় আছে আর কি। মানে আপনার গানগুলো যখন রিলিজ হয় তখন নিশ্চয়ই তারা জানতে পারে। আসলে আমার আম্মা আজকে 14 বছর মারা গেছে, 14 বছর হয়েছে। আম্মা খুব পছন্দ করতো গান। ও আচ্ছা। আমি আবার ইত্যাদিতে 2012-র দিকে মনে হয় একটা করছিলাম, মানে গান শুটিং গেয়েছিলেন। করছি না, হ্যাঁ ওটা অভিনয় করেছিলাম আর কি। আচ্ছা। হ্যাঁ, তো ওটা আম্মা আম্মা দেখে খুব মানে এলাকায় মানে খুব গর্ব খুব করছে। প্রাউড হ্যাঁ, ফিল proud ছিল feel তার করছিল। মধ্যে। ওইটাই প্রথম করার পরে অভিনয় টভিনয় করিনি আর কি। বললাম না যে পুরো দস্তুর গানের মানুষ। পুরো গান গান আপনার প্রথম মৌলিক গান কবে রিলিজ হলো আপনার নিজের গাওয়া? নিজের গাওয়া 14 সালে। 2014-তে। 14-তে। 2012 সালের দিকে আপনি নিজে একটা ব্যান্ড দল প্রতিষ্ঠা করেছিলেন জি। পাঞ্জেরি নামে। পাঞ্জেরি। সেটা এখন কি অবস্থায় আছে? টুকটাক প্রোগ্রামগুলো করতেছি, আর পাঞ্জেরির জন্য কিছু ওন ট্র্যাক বানাচ্ছি, আচ্ছা। আর কিছু শো করতেছি। হুম। হ্যাঁ, সামনে অনেক ভালো কিছু কাজ নিয়ে আসবো আর কি পাঞ্জেরিকে নিয়ে। পাঞ্জেরিকে নিয়ে। নামকরণটা এমন কেন ছিল পাঞ্জেরি? পাঞ্জেরি আসলে আমাদের কালজি কবি ফরুক আহমেদ, ওনার একটি কবিতা আছে পাঞ্জেরি, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। পাঞ্জেরি। তো আমার থেকে মানে শুরু থেকে যখন পাঞ্জেরি নামটা রাখি তখন থেকে আমার হয়েছে যে এই কবিতাকে যদি আমি গান আকারে প্রকাশ করি আচ্ছা। তাহলে আচ্ছা। কেমন হয়। হুম। তারপরে এইভাবেই ওই গানটাকে টিউন করলাম। একটু ছোটবেলার দিকে যদি ফিরে যাই, ছোটবেলার দিনগুলো আমার কাছে মনে হয় আমরা যত বড় হতে থাকি ছোটবেলার দিনগুলো অনেক বেশি টানতে থাকে, হ্যাঁ। মনে হতে থাকে যে কত কিছু করেছে জীবনে। তো সেই সময়টা কেমন ছিল, বা গান শিখবার যে জার্নিটা সেটা ছোটবেলার সাথে আসলে কিভাবে আপনার কানেক্টেড হলো? আমি যখন স্কুলে পড়তাম ওই সময় আমার পাশে আমার দাদার একটা স্কুল আছে, প্রাইমারি স্কুল। তো ওইখানে ওই মানে যে জানালাগুলো আর কি, জানালাগুলা মানে এইভাবে খোলা যায়, এইভাবে আর কি লাগানো, আচ্ছা। এরকম। তো আমি তো অনেক স্লিম ছিলাম। হ্যাঁ, তো আমি আমার বন্ধু, ছোটবেলার বন্ধুগুলা, এগুলো নিয়ে ওই স্কুলে ওই জানালার ফাঁক দিয়ে ঢুকে যেতাম, মানে এত চিকন ছিলাম। হ্যাঁ, ফাঁক দিয়ে ঢুকে ওইখানে তো মানে ওই রুমগুলো তো অনেক বড় বড় হলও হইতো আর কি। তো ওই সময় ওইখানে আসিফ ভাইয়ের গান, তারপরে আইয়ুব বাচ্চু স্যারের, হ্যাঁ, তো ওই সময় ওইখানে যে প্র্যাকটিস করতাম, মানে ওইটা মানে আমি নিজেই প্র্যাকটিস করতাম। হ্যাঁ। গান শুনতাম, গান শুনে প্র্যাকটিস করতাম, গান শুনে লিখতাম। কিন্তু গানটা শুনতেন কোথায়? রেডিওতে। রেডিও? হ্যাঁ, তখন তো আমাদের রেডিও ছিল, প্লাস ছিল সিডির যুগ ছিল হ্যাঁ। ওই সময়। এখন তো সিডির যুগ নেই। ওই সময় তো আমরা সিডিতে গান শুনতাম, একটু একটু করে চালাইতাম। হ্যাঁ, পরে মানে Pause বন্ধ দিয়ে, হয়ে পজ হ্যাঁ। করে তারপরে গান লিখতাম, তারপর আবার চালাইতাম, এরকম এইভাবে গান লিখতাম। হ্যাঁ। লিখে পরে এটা প্র্যাকটিস করতাম। মানে এটা কি গান শুধুমাত্র শুনে শুনে শেখা? হ্যাঁ, কখনো শুনে কোনো শুনে। ওস্তাদের কাছে বা প্রাতিষ্ঠানিক যে শিক্ষাটা গানের জন্য সেটা নেওয়া হয়নি? প্রাতিষ্ঠানিক শিক্ষা ওরকম ভাবে আসলে নেওয়া হয়নি। একটা সময় আসলে মনে হইলো যে যখন গান কম্পোজিশনে একটা মিউজিক ডিরেক্টর, একটা সাউন্ড ইঞ্জিনিয়ার, এদের কাছে যখন যাওয়া হয়, মানে ধরেন আমার প্রত্যেকটা মানুষের কিন্তু একটা নিজস্ব একটা থাকে, মানে চয়েস থাকে, টেস্ট থাকে। হ্যাঁ, ডেফিনেটলি। তো আমি আসলে যখন একটা গান লেখার পরে টিউন করতাম, যখন মিউজিকে যাইতাম, মিউজিক করতে যাইতাম, হ্যাঁ। ওই সময় মানে আমি আসলে যা চাই মানে তারা প্রত্যাশাটা পূরণ হ্যাঁ, হতো সেটা না। হতো না। হ্যাঁ, মানে যেটা মিলছে না, নিজের রুচির সাথে হ্যাঁ। মিলছে না। তারপর আমি গানটাকে স্টপ দিলাম আর কি, গান গাওয়া বাদ দিয়ে তো আমরা কোনো যে সাউন্ডের উপরে কিছু করা দরকার। আচ্ছা, এক্সপেরিমেন্ট করা হ্যাঁ, যেতে পারে। করা হ্যাঁ। যেতে পারে। তো এই 3 বছর এখানে কাজ করলাম। এখন পর্যন্ত কোন কোন শিল্পীর জন্য আপনার টিউন করা হয়েছে, মানে সুর আরোপ করা হয়েছে কোন গানের জন্য? হ্যাঁ, আমি শুরু করেছি যেমন ইন্ডিয়াতে আকাশ সেন,
আকাশ সেন দাদার প্রায় 4টা গানের টিউন আমার করা, আচ্ছা। টিউন প্লাস মিউজিক করা। তারপর বাংলাদেশে বলে এফ এ সুমন ভাইয়ের যেমন কালাবাবু, অনেক জনপ্রিয় একটি গান, কালাবাবু তসিবা গাইছে সাথে, ওইটার মিউজিক আমার করা। কাজী শুভর কয়েকটা গান আছে, কাজী শুভ এবং এবারিতেও কাজ করেছি 2টা কাজী শুভের, ওগুলার টিউন আমার করা। দেলোয়ার রাজুদা সরফ ভাইয়ের লিখা। আচ্ছা। আর দেলোয়ার রাজুদা সরফ ভাইয়ের লিখা একটা গান আমি টিউন করে মানে সেটা গাচ্ছি আর কি সামনে, পরকীয়া নামে। আমি একটু বিষয় জানতে চাইবো যে আসলে এখন লিরিকটা খুব ইম্পর্টেন্ট, জি। যেহেতু কখনো কখনো এমন হয় খুব চটুল ধরনের লিরিকগুলো, মানে মানুষের মধ্যে একটা টেন্ডেন্সি চলে এসেছে যে ভিউজ দরকার, জি। একটা যে কোনো একটা গান ভাইরাল হওয়াটা খুব বেশি জরুরি, যেন সবাই সেই গানের মধ্যে টিকটক করে বা রিলস বানায়। এটা তো আসলে একটা মার্কেটিং স্ট্র্যাটেজির পার্ট। তো সেই জায়গা থেকে গানের যে মানসম্মত দিক, সেটা আসলে কোনোভাবে হারিয়ে যাচ্ছে কিনা, মানে কি মনে করেন সে জায়গাটাতে? এটা আসলেই প্রথম আমাদের চিন্তা করতে হবে যে মানে বর্তমানে আসলে কি চাচ্ছে অডিয়েন্স, কি চাচ্ছে। মানে আমাদের আসলে অনেক কিছু আছে যে মানে চাইলেও করা যাবে না। যেমন ধরেন আমি একটা গানের টিউন করলাম, টিউনটার যে মানে ওই ব্রিজ পার্টটা, মানে কোরাস পার্টটা, এটা আমাকে অলওয়েজ মাথায় রাখতে হবে যে এটা টিকটকে যায় কিনা। মানে টিকটকে এই শুধু এই কোরাস পার্টটা চলে কিনা, এরকম ভাবে টিউন মাথায় রাখতে হয়। আর আর বেসিক্যালি সব ধরনের গান তো করতেই হবে। ভালোবাসি তোমাকে, এই জি, গানটির, ভালোবাসি তোমাকে। এই সিনেমাটির কথা আপনি বলছিলেন এবং একটিতে বলছিলেন যে আতিয়া আনিসার সাথে কণ্ঠ জি। দিয়েছেন, মানে দ্বৈত একটি গান। জি। তো কেমন লেগেছে আসলে? আমরা জানি যে আতিয়া আনিসা এই সময় বেশ জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত শিল্পী। তার সাথে কাজের অভিজ্ঞতা কি এবারই প্রথম, না এর আগে কাজ করা হয়েছে? আতিয়ানের সাথে অবশ্য আগে কোনো কাজ করা হয়নি। এমনি আমাদের যেমন ধরো চলো নিরালায় যে গানটা, ওটা তো আমাদের এই আমরা যে বিজিএম করেছি, আচ্ছা। তো ওই মুভিরই গান। তোর করে এমনি এমনি আতিয়ানিসের সাথে অনেকগুলো কাজ হয়েছে, সেটা হলো নট মিউজিক ডিরেক্টর হিসেবে। তা আমাদের বাটার কমিউনিকেশনে তো প্রচুর গান আতিয়ানিসা গিয়েছে। তো আমার এই গানটাই মানে প্রথম তার সাথে মানে মিউজিক ডিরেক্টর করা। হিসেবে, অ্যাজ এ মিউজিক ডিরেক্টর প্লাস কো সিঙ্গার হিসেবে। হ্যাঁ, কো-সিঙ্গার হিসেবে। আর এই গানটার লিরিক্স টিউন সব আমার করা আর কি। আচ্ছা। লিরিক্স আমার, টিউন কোনো একটি গানে আপনি নিজে লিরিক লিখছেন, আবার টিউন করছেন, আবার গান গাইছেন, এটা কি একটু বেশি চাপের বলে মনে হয়, নাকি অন্য কেউ লিরিক লিখে দিলে কিংবা টিউন করে দিলে সেটা গাওয়াটা বেশি সহজ বলে মনে হয়? আমরা যখন মানে মূলত গান লিখে টিউন করার পর নিজে গাইলে যে গাওয়ার যে একটা এক্সপ্রেশন, এটা অন্য ইয়েতে মানে ওরকম ভাবে আসলে আসে না। হ্যাঁ, তারপরে তো আমাদের সবার সাথে কাজ করতে হয়, সবার টিউনে গাইতে হয়, মিউজিকে গাইতে সব হবে, ধরনের সব এক্সপেরিয়েন্স expression থাকাটা থাকা ভালো। হ্যাঁ, আর স্টেজ শো তো করছেন এখন আপনি। জি, স্টেজ শো। এমনি কি চিন্তা ভাবনা আছে নিজের ক্যারিয়ার নিয়ে? একটা তো লেআউট থাকে যে এইভাবে কাজ করতে চাই, আরো কি কি কাজ করে রেখে যেতে চাই, সে ধরনের পরিকল্পনা কি? আমার মূলত আসলে ফিল্মে কাজ করাটাই মানে main target। মেইন টার্গেট। প্লাস হলো কিছু করার নেই আসলে, জীবিকার তাগিদে তো কাজ করতে হয়। হ্যাঁ, যেহেতু জব করি না, হ্যাঁ। সেহেতু আমাকে মিউজিককেই মানে মিউজিক করে চলতে হয়। মিউজিক রিলেটেড যত ধরনের কাজ আছে সব ধরনের কাজের সাথেই আপনার যুক্ত হ্যাঁ, মানে আমি আসলে পছন্দ আর কি। এর মধ্যে আসলে বাটার কমিউনিকেশনে যে জব করেছি, যেহেতু স্টুডিও মিউজিক রিলেটিভ, মাই সাউন্ডে কাজ করেছি, আমাদের মানে খুব জনপ্রিয় একটা অডিও ভিডিও প্রতিষ্ঠান মাই সাউন্ড। তো ওখান থেকে এখন দেলোয়ার রাজুদা সরফ, ওনার স্টুডিওতে কাজ করতেছি একসাথে। আর পাশাপাশি আমার একটা হোম ওয়ার্ক করার জন্য একটা স্টুডিও করতেছি। আচ্ছা, মানে আপনার নিজের হোম স্টুডিও হ্যাঁ, থাকবে? এখানে শুধু আমার ব্যান্ডের গান থাকবে, প্লাস হলো আমি আসলেই যত জায়গায় কাজ করেছি প্লাস করতেছি, হ্যাঁ, কিন্তু আমার যে নিজের যে একটা টেস্ট, একটা ব্যাপার, মানে এটা আসলে আমি কোনো জায়গা থেকে মানে প্রপারলি পাচ্ছি না। এই জন্য আমি মানে আমার স্টুডিও থেকে আমি এমন কিছু মানে কাজ আসলে অডিয়েন্সকে দিতে চাই, হ্যাঁ, সেটা জানি অনেক মানে অনেক বেশি
একটা কিছু হবে আর কি ইনশাআল্লাহ। সেটাই, নিজের মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য কাজ করে যাওয়া থাকুক, এমনটাই থাকুক, গান নিয়ে কাজ চলতে থাকুক, ভালো ভালো কাজের সাথে থাকুন, সেটাই আমরা প্রত্যাশা করি। আজকে আমাদের আয়োজনে এসেছেন, সময় দিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভি নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।